বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ানো হয়েছে, তবে সর্বনিম্ন ভাড়া একই থাকছে। আগামী 1 অক্টোবর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে। আর সিএনজি অটোরিকশার ভাড়া প্রথম 2 কিলোমিটারের বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। এ ভাড়া নভেম্বর থেকে কার্যকর হবে। গ্যাসের দাম বাড়ানোর পর বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার নতুন ভাড়া ঠিক করা হলো। সচিবালয়ে নতুন ভাড়া ঘোষণার সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে যানবাহনের ভাড়া বাড়াতে হয় তার মন্ত্রণালয়কে। তাই সামনে আবার তেল গ্যাসের দাম বাড়ানোর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করেন তিনি। গাড়িগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে, এগুলো আমাদেরকে দেখতে হয়, কারণ আমরা রেজিস্ট্রেশন দিই পরিবহন সেক্টরে। তো এটা আমাদের সাথে একটু আলাপ করলে ভালো। মিনিবাস ও বাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 5 ও 7 টাকা অপরিবর্তিত থাকছে। মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার 1 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 1 টাকা 60 পয়সা এবং বাসের ভাড়া 1 টাকা 60 পয়সা থেকে বাড়িয়ে 1 টাকা 70 পয়সা করা হয়েছে। সিএনজি অটোরিকশার ভাড়া প্রথম 2 কিলোমিটার 25 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা, প্রতি কিলোমিটার 7 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 12 টাকা এবং উপেক্ষার জন্য প্রতি মিনিট 1 টাকা 40 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি আলোচনা করেছি। তিনি কিছু কিছু যাত্রী সাধারণের স্বার্থে কিছু কিছু বিষয়ে তার অবজারভেশন জানিয়েছেন। আমি মালিক শ্রমিকদেরকে সে বিষয়টা বলেছি এবং কনসিডার করতে তাদেরকে অনুরোধ করেছি। সিএনজি চালিত অটোরিকশার মালিকের জমা 600 টাকা থেকে বাড়িয়ে 900 টাকা করা হয়েছে। অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হবে 1 নভেম্বর থেকে। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিমি আমির। জিমি আমির, কতগুলি বিষয় জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে 10 পয়সা করে যে বাড়ানো হচ্ছে, এটি কি সব বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ যেগুলি মহানগরে চলে এবং আন্তঃজেলায় চলে সবার জন্য একই বিষয়, নাকি এটা আসলে ভিন্ন ভিন্ন ব্যাপার আছে? না, আজকে যে বাস ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলো 10 পয়সা করে, সেটা শুধুমাত্র ঢাকা মহানগর এবং হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের জন্য প্রযোজ্য, আন্তঃজেলার জন্য নয়। তবে ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ যে জায়গাগুলো আছে একদমই ঢাকার আশেপাশে, ঢাকার কাছে খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে ভাড়া সর্বনিম্ন যেটি ছিল 5 টাকা এবং সর্বোচ্চ 7 টাকা সেটি কিন্তু রয়েছে। তবে এটা কোনোভাবেই দূরপাল্লার বাসের জন্য নয়। এ নিয়ে আমরা সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন যে দূরপাল্লার বাস তো সিএনজিতে চলে না, সেক্ষেত্রে শুধুমাত্র মহানগরের বাসগুলোই এই ভাড়া প্রযোজ্য হবে। জিমি, এই যে পরিবর্তনটা হয়েছে সেটি যারা যাত্রী তারা কিভাবে জানতে পারবেন যে তিনি 3 কিলোমিটার যাচ্ছেন সেই জন্য 30 পয়সা বেশি দিতে হবে, নাকি এটা সুনির্দিষ্টভাবে আলাদা করে সরকার এটা প্রকাশ করবে? এটি সরকার থেকে প্রকাশ করা হবে না, এটি মালিকদেরকে বলে দেওয়া হবে যে তাদের নির্দিষ্ট যে যানবাহন যাদের আছে সেই মালিকদের সেই যানবাহনের উল্লেখ থাকবে একটি, মানে সেই যানবাহনের একটি কাগজে হয়তো উল্লেখ থাকবে যে ভাড়ার তালিকা কি যানবাহনে রাখার কোনো বিধিবিধান আছে? না, এ সংক্রান্ত কোনো বিধিবিধান নাই। তবে আজকে সড়ক ও সেতুমন্ত্রী যেটা বলেছেন সেটি হচ্ছে যে এরই মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে মন্ত্রণালয়ের 14 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মনিটর করবে যে এই ভাড়াগুলো ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা, নাকি বাড়তি কোনো কিছু করা হচ্ছে। এটা সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও এবং একইভাবে বাস, মিনি বাসের ক্ষেত্রেও। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা দিয়ে দেওয়া হয়নি যে এটা এইভাবে যাত্রীরা বুঝবে যে তাদের ভাড়া কতটুকু বাড়ানো হয়েছে বা কতটুকু বাড়ানো হয়নি। জিমি আমির, আমরা যদি একটু লক্ষ্য করি যে সিএনজি অটোরিকশার যে ভাড়াটা বাড়ানো হয়েছে সেটি প্রথম 2 কিলোমিটারের জন্য 40 টাকা। আমরা সিএনজি অটোরিকশার মূল যেই সমস্যা এবং চালকদের যেই প্রবণতাটা দেখি সেটা হচ্ছে যে তারা আসলে ইচ্ছা মতো যেখানে আপনি যেতে চাইবেন সেখানে যাইতে চাইবেন না, তারা যেখানে যেতে চায় সেখানে যেতে চায়। যেই জিনিসটা গণপরিবহনের ক্ষেত্রে যেটা আমরা পৃথিবীর কোথাও দেখি না, পৃথিবীর সব জায়গায় দেখা যায় যে একজন যাত্রী যেখানে যেতে চান সেটা যদি তার নির্দিষ্ট এলাকার মধ্যে হয় তাহলে তিনি যেতে বাধ্য থাকবেন। সে বিষয়টি আমরা গত প্রায় 20 বছরেও কিন্তু
করতে পারেনি, সরকার এই বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে নাকি শুধুমাত্র ভাড়া নতুন করে বাড়ানো হয়েছে? এক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি যেটি বলেছেন যে দীর্ঘদিনের ধারাবাহিকতা যেটা সেটি এখনো রয়ে গেছে, বরং এই সমস্যাটা আরো প্রকট হওয়ার একটা সুযোগ আছে। কারণ হচ্ছে যে আপনি খেয়াল করেছেন আগের রিপোর্টে, সেটি হচ্ছে যে সিএনজির আগে জমা দেওয়ার ছিল 600 টাকায়, এখন জমা দিতে হবে 900 টাকা, অর্থাৎ তার কিন্তু জমা দেওয়ার পরিমাণটা আরো বেড়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আগে আমাদের মতো সাধারণ মানুষ বা আরো যারা সাধারণ মানুষ আছে তারা যখন সিএনজিতে চড়বেন, তারা আগে যে টাকা দিতেন সেই টাকা থেকে আরো অতিরিক্ত টাকা কিন্তু আদায় করবেন সিএনজিওয়ালা। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মিটারের কথা বলা হয়েছে। আজকে মন্ত্রী বারবার বলেছেন যে মিটারগুলো ঠিক করে আগামী নভেম্বর থেকে সিএনজি অটোরিকশার ভাড়াগুলো কার্যকর হবে। এর মধ্যে মিটারের যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করা হবে, কিন্তু এটি আসলে সুনির্দিষ্টভাবে মনিটর, মানে রাস্তায় নেমে আসলে মনিটর করা বা কোনো নীতিমালা বা কোনো কিছুই আসলে করা হয়নি। আমরা মন্ত্রীকে বারবার জিজ্ঞেস করেছি, উনি বলেছেন যে হ্যাঁ আমরা এটা করব, আমরা দেখব, আমরা করছি। এবং উনি কিন্তু বারবার সেই কমিটির কথাই বলছেন যে কমিটিটাই মনিটর করবে, কিন্তু এটা রাস্তায় নেমে ভোগান্তির কথা। অর্থাৎ সেই বৈঠকের সময় কিন্তু সেখানে মিডিয়া কর্মী ছিলেন এবং বিআরটি এর কর্মকর্তা, বিভিন্ন বাস মালিক সমিতি, তারপর হচ্ছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি, সবাই কিন্তু ছিলেন সেখানে। কিন্তু বেশ একটি হট্টগোলের মতোই হয়েছে। জানতে চাওয়া হয়েছে যে সাধারণ মানুষ যখন যেখানে যায়, মানে যখন যে জায়গায় যেতে চায় সিএনজি নিয়ে, সেই জায়গাটাতে যেতে পারে না, এবং যেতে চাইলেও তাদের সেই সিএনজি ইচ্ছা ভাড়া অনুযায়ী কিন্তু সেই যাত্রীকে যেতে হয়। সেক্ষেত্রে তারা কোনো সুনির্দিষ্ট জিনিস জানা দরকার যে 900 টাকার কথা বলছেন প্রতিদিনের ভাড়া, এই ভাড়াটি আসলে কি একজন চালকই দেবেন নাকি সিএনজি এই সারা দিনটি কোনো ঘন্টায় বিভক্ত আছে, যে অর্থাৎ 12 ঘন্টা 12 ঘন্টা অথবা 8 ঘন্টা 8 ঘন্টা? চালকদের জন্য এই বিষয়গুলি কোনোভাবে নজরে রাখছে কিনা মন্ত্রণালয়? সিএনজি অটোরিকশা চালকদের জন্য কিন্তু শিফট আছে দুইটি, অর্থাৎ সকালের শিফটে দিতে হবে 900 টাকা, বিকেলের শিফটে দিতে হবে 900 টাকা, অর্থাৎ তাকে দিনে 1800 টাকা জমা দিতে হবে। তো 1800 টাকা জমা দেওয়ার পরে তার কাছে যে টাকা থাকবে সেই টাকাটা তার নিজের টাকা। এই টাকা আমরা কিন্তু জানি না যে একটা সিএনজি চালকের ভাড়া মাসে বা দিনে আসলে সে কত টাকা পায়। এই ক্ষেত্রেও কিন্তু মন্ত্রণালয়ের কোনো সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা কোনো নির্দেশনা কোনো কিছু নেই। জিমি, আমি ঢাকা শহরের যেই যানজট থাকে তাতে যদি একটি সিএনজিকে 1800 টাকা তার জমা তুলতে হয়, তাহলে অন্তত 150 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এটি কতটুকু বাস্তব? এইগুলি বাস্তবতা, অর্থাৎ চালকদের যেই অভিযোগ, তারা সারাদিন খাটেন কিন্তু শেষ পর্যন্ত তারাও যে যাত্রীদের সঙ্গে বচসা করেন, সারাদিন তারা যাত্রীদের সঙ্গে নানান ধরনের বলা যায় কথা কাটাকাটি এবং একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তাদের স্বার্থটি দেখার জন্য কেউ আছে কিনা? কারণ আমরা দেখেছি যে এই পরিশ্রমের কিন্তু ফল তারা পান না, এবং একটা বড় ধরনের প্রতিদিনই প্রতি রাস্তায় আমরা দেখতে পারি যাত্রীদের সঙ্গে তাদের একটা হট্টগোল হচ্ছে, কিন্তু তাদের যে একটা অধিকার আছে 9 ঘন্টার কাজ, সেই বিষয়টি কিন্তু যৌক্তিক মনে হচ্ছে না। কারণ ঢাকা শহরে 150 কিলোমিটার পথ চলা একদিনে খুবই অসম্ভব মনে হয়। এই কথাটি আসলে ঠিকই বলেছেন আপনি, যে ঢাকা শহরে 150 কিলোমিটার চলা আসলে কেউই চলে না। সেক্ষেত্রে যদি সিএনজি মালিকদেরকে আমরা জিজ্ঞেস করি, সেক্ষেত্রে তারা বলে যে গ্যাস বিদ্যুতের দাম, তারপরে রাস্তাঘাটে যানজট, সেক্ষেত্রে অনেকগুলো সমস্যার কথা বলেন, এবং মালিকের টাকা দেওয়ার সেই ব্যাপারটা তো রয়েই গেছে। তবে আজকেও কিন্তু আপনাকে যেটা আগে বললাম যে মন্ত্রণালয়ে কিন্তু সিএনজি মালিক সমিতির যে সভাপতি বা সদস্যরা ছিলেন, তাদেরকে আমরা এই কথাটাই জিজ্ঞেস করেছি যে একটি সিএনজি মালিককে যদি দিনে 1800 টাকা জমা দিতে হয়, তাহলে সেক্ষেত্রে তো তার এই আচরণটা করাটা স্বাভাবিক আছে। তাহলে এই বিষয়টিও কি যৌক্তিক যে যখন সিএনজি অটোরিকশাগুলির বাণিজ্যিক জীবন শেষ হয়ে গেছে, তারপরে এইটির ক্ষেত্রে কেন প্রতিদিন 1800 টাকা জমা তারা নিতে পারবেন? এই বিষয়গুলির কোনো নিশ্চয়ই প্রশ্ন আপনারা করেছেন, এটার কোনো উত্তর পাওয়া গেছে কিনা? আমরা এই প্রশ্নটিকে মন্ত্রীকে করেছিলাম, মন্ত্রী কোনো সদুত্তর দেননি। মন্ত্রী বলেছেন যে আমার সামনেই তারা আছেন, আপনারা তাদেরকেই জিজ্ঞেস করেন। অর্থাৎ মিডিয়া কর্মীদেরকে তিনি সরাসরি বলেছেন যে সেই মালিক সমিতির সাথে কথা বলতে। তিনি নিজেও কোনো উত্তর দেননি, আর মালিক সমিতিও মিডিয়ার সামনে ওই সময় কোনো কথাও বলেননি। জিমি আমির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।